पूरा सिस्टम उड़ा दिया है, चोरी हो रही है। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এই ধরনের একটা বড় রকমের বিস্ফোরণে প্রায় বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলগুলোর মধ্যে একটা শোরগোল পড়ে গেছে। কারণ বিগত 2024 সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে এত বড় ধরনের ষড়যন্ত্র চলবে তা কিন্তু কারোর জানা ছিল না। আর আজকের এই শোরগোল কিন্তু এই কারণেই 8 থেকে 80 সবাই বুঝতে পারছেন। ডুপ্লিকেট ভোটার্স, ফেক অ্যাড্রেস, ভোটার লিস্টে অসঙ্গতি, এছাড়াও বিভিন্ন ধরনের ধাপাবাজি হয়েছে। অন্তত রাহুল গান্ধীর বক্তব্যতে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। वाह क्या सीन है। নমস্কার, নভেল অফ ইভলিউশন চ্যানেলের নতুন এক পর্বে আমি অর্পিতা আপনাদের সঙ্গে আলোচনায় বসেছি যে রাহুল গান্ধী যে ধরনের ক্লেম করছেন সেগুলো ঠিক কী কী এবং তার ক্লেমগুলো কতটা সঠিক সে বিষয়ে যেমন আমরা জানব, সেই সঙ্গে ইলেকশন কমিশন তার প্রত্যুত্তরে কী উত্তর দিচ্ছেন সেটাও জানতে চেষ্টা করব। এই সঙ্গে আমাদের চ্যানেলের তরফ থেকে কিছু অ্যানালিসিস অবশ্যই থাকবে। তো প্রসঙ্গে আসি, কংগ্রেসের নিজস্ব অ্যানালিসিস অনুযায়ী একটা প্রেস কনফারেন্সে রাহুল গান্ধী দাবি করেছেন যে 2024 সালের যে বিধানসভা অর্থাৎ বেঙ্গালুরু সেন্ট্রাল মহাদেবপুরায় যে বিধানসভা কেন্দ্রে যে ভোট হয়েছিল তাতে 6.5 লাখ ভোটারের মধ্যে প্রায় 1 লাখেরও বেশি ভোটারের মধ্যে ভোট চুরি ছিল। যারা সাধারণত পলিটিক্স নিয়ে ইন্টারেস্টেড তারা প্রায় সবাই এ বিষয়ে একমত হবেন যে সেই সময় অর্থাৎ গত বছরের এই বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। প্রথম থেকেই কংগ্রেস প্রার্থী মনসুর আলী খান কিন্তু এগিয়ে থাকলেও একদম শেষ পর্যায়ে বিজেপি প্রার্থী পিসি মোহন 32,707টি ভোটে জিতে আসেন। কংগ্রেসের সেই সময় মোট ভোট ছিল 6,26,208টি ভোট। সে জায়গায় বিজেপির ভোট ছিল 6,58,915টি ভোট। একমাত্র মহাদেবপুরাতেই তারা 1,14,000 ভোটে হেরে যান। এই প্রসঙ্গে রাহুল গান্ধী দাবি করছেন এখানে 1,250,000টি ভোট চুরি গেছে। We found that 1,250,000 votes were stolen. And we're going to tell you how. What is the total number in the assembly? Total number of votes? So out of 6,50,000 total votes in the assembly of Mahadevapura, 1,250,000 votes were stolen. যার মধ্যে 11,965টি ডুপ্লিকেট ভোটার ছিল। They were stolen in 5 different ways. The first way, duplicate voters. One voter appearing multiple times on the voter list. 40,009টি ভুয়ো এবং অবৈধ ঠিকানা সহ ভোটার ছিল। Fake and invalid addresses. Voters who didn't have addresses or were just fake addresses. 10,452টি ছিল একই ঠিকানার ভোট। Bulk voters in single address. One building, 50 people, 60 people, one bedroom house, but we go there, no 50 people living there. No record of those people ever having living there. One family living in that house. এবং সেই সঙ্গে 4,132টি ভোট ছিল যাদের অবৈধ ছবি সমেত ভোটার ছিল। Invalid photos, photos which you simply cannot see or no photos existing of theirs on the polling list. এবং আরও আছে, এদের মধ্যে
33,692টি এমন ভোটার ছিলেন যারা নতুন ভোটার অথবা প্রথমবারের জন্য ভোট দেবেন বলে ফর্ম 6-এর অপব্যবহার করেছেন, যেখানে বেশিরভাগেরই বয়স 80, 85 বা 90 পার হয়ে গেছে। And then the most interesting misuse of Form 6. Form 6 is the form that allows new voters to become voters. So generally Form 6 is anyone who's 18 and above but hasn't voted in the last election. So they should be between 18 and 22, 23 years old. তাহলে আমার এই পরিসংখ্যান অনুযায়ী পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিছু একটা অস্পষ্টতা এই ভোটার লিস্টে অবশ্যই ছিল। এই ডেটাবেস প্রকাশ করার পরেই কিন্তু ইলেকশন কমিশন কি বলছেন সে বিষয়ে আমি একটু পরে আসছি। প্রথমে চলুন দেখে নেওয়া যাক কয়েক বছর ধরে ইলেকশন কমিশনের কর্মসূচিটা একবার চোখ বুলিয়ে নিই। প্রথমেই আপনাদের কাছে যে পয়েন্টটা তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে ভিভিপ্যাট। এই ভিভিপ্যাট কিন্তু ইলেকশন কমিশন কখনোই প্রকাশ করতে চাননি, কারণ আমরা ইভিএম মেশিনে ভোট দিয়ে পরিষ্কার আমরা বুঝতে পারি যে ভোট দিলেই একটা কনফার্মেশন লিস্ট বেরোয়। বিরোধীরা এই কনফার্মেশন লিস্টটার ওপরে জোর দিতে চাইলে ইলেকশন কমিশন কিন্তু সেটা প্রকাশ করতে নারাজ। পরবর্তী পয়েন্ট হিসাবে আপনার কাছে তুলে ধরতে চাইছি ইলেকটোরাল ফরম্যাট না দেওয়ার ক্ষেত্রে বিরোধীরা যতটা সম্ভব ইলেকটোরাল ফরম্যাট চাইলেও ইলেকশন কমিশন সেটা দিতে চাননি। আর এই কারণেই শুধুমাত্র মহাদেবপুরাতেই প্রায় 7 ফুটেরও ওপর উঁচু হয়ে গেছিল ভোটার লিস্টগুলো খুঁজে বার করতে, অন্তত রায়বেরেলির এমপির মত অনুযায়ী। তৃতীয় পয়েন্ট হিসাবে একটা মেইন পয়েন্ট, আজকালকার মেইন পয়েন্ট বলি, সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এটিও কিন্তু ইলেকশন কমিশন দিতে চাননি। কেন না, হঠাৎ করে দেখা যাচ্ছে বিকেল 5টার পর ভোটারদের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেটা কিভাবে হবে? এবার বিরোধীরা সেই সময়কার সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তারা কিন্তু ইলেকশন কমিশন প্রথমেই বন্ধ করে দিতে চাইছেন সেই প্রস্তাবকে, কারণ তাদের মতে হয়তো ভয় থাকছে যে ভোটাররা ধরা পড়ে যাবেন। তাহলে আপনারাই বলুন যে ইলেকশন কমিশন এমন একটা অজুহাত দিচ্ছে যা মানুষের বিনোদনের যোগ্যও হচ্ছে না। তার মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইলেকশন কমিশন কিন্তু প্রথম থেকেই অস্পষ্টতার মধ্যে দিয়ে চলছে। আর এখানে ইলেকশন কমিশন যদি চুপচাপ বিষয়টি মেনে নিতেন তাহলে হয়তো সম্মানটা তার বাড়ত, কিন্তু সে জায়গায় তারা শপথ করাতে চাইছে, অর্থাৎ রাহুল গান্ধীকে তারা সম্পূর্ণরূপে মিথ্যাবাদী প্রকাশ করতে চাইছে। কিন্তু এটা কিন্তু প্রথমেই যেখানে আমি বলেছিলাম যে রাহুল গান্ধীর এই যে ডিক্লারেশনটা ছিল সেটা কিন্তু ইলেকশন কমিশন স্পষ্ট করে দিচ্ছেন না। তার কারণ হিসাবে দুটো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। যে আইনের ধারা অনুযায়ী কমিশন রাহুল গান্ধীকে শপথ নিতে বলছেন, কিছু এক্সপার্টদের মতে সেই ধারাগুলো বা সেই নিয়মগুলোই কিন্তু অস্পষ্টতায় ভর্তি। 2 নম্বর পয়েন্ট হিসাবে রাহুল গান্ধীর এই দাবিকে কমিশন কখনোই সম্পূর্ণরূপে মিথ্যা বলছেন না, কথার পর কথা তারা চালিয়ে যাচ্ছে। প্রথমেই কিন্তু তারা স্বীকার করে নিয়েছিল ডুপ্লিকেট ভোটারের বিষয়টা, এবং তারা কথাও দিয়েছিল সে বিষয়ে তদন্ত করা হবে, কিন্তু সুযোগ বুঝে তারা সেই কেসটিকে ডিসমিস করে দেয়, যা জনগণ জানতেও পারেনি।
তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে যেসব জায়গায় ডবল ইঞ্জিন সরকার সরকারি পদে নেই, অর্থাৎ বিজেপি সরকার গঠন করে উঠতে পারেনি, সেই সব জায়গায় কি তারা ছাপ্পা ভোট দিয়ে সরকার গঠন করতে পারতো না? না, রাহুল গান্ধীর বক্তব্য হচ্ছে এই বিষয়টা তারা যথেষ্ট স্ট্র্যাটেজিক্যালি হ্যান্ডেল করেছে, যার জন্য তারা পশ্চিমবঙ্গ বলুন, তামিলনাড়ু বলুন, এই সব জায়গায় কিন্তু বিজেপি এই কাজটি করেনি। এবারে বিষয়টা দেখা যাক যে কংগ্রেস বা ইন্ডিয়া জোট এই বিষয়টিকে নিয়ে কিভাবে এগোয়, অর্থাৎ আইনিভাবে নাকি রাজনৈতিকভাবে। আজকের এই রেকর্ডিংয়ের সময় অর্থাৎ 11ই আগস্ট তারা কিন্তু ইন্ডিয়া জোট সংসদ ভবন থেকে ইলেকশন কমিশন ভবন পর্যন্ত তারা পদযাত্রা করবে। অর্থাৎ এর দ্বারা বোঝা যাবে, এই পদযাত্রার দ্বারা বোঝা যাবে যে মানুষের ওপরের প্রভাব কতটা পড়ছে। কারণ সামনে 26 সালে তো আমাদের এখানেও ইলেকশন আছে, আবার এসআইআর নিয়ে এখানেও যথেষ্ট জল্পনা চলছে। অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী অলরেডি বাংলায় 1 কোটি রোহিঙ্গাকে পেয়ে গেছেন। এবার দেখা যাক রাজনৈতিক সমীকরণ কোন দিকে গড়ায়। তাহলে আমাদের অপেক্ষা করতে হবে কিছুটা সময়ের জন্য। তো আজকের মতো এই পর্বটা আমি এখানে শেষ করতে চাইছি। এ বিষয়ে যে আলোচনা আমরা করলাম, সেই আলোচনায় আপনাদের কি মত সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলটির পাশে থাকার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে ভালো থাকবেন। আবার একটা নতুন পর্ব নিয়ে আমি আবার আপনাদের সঙ্গে আড্ডায় বসবো। ততদিন ভালো থাকবেন। নমস্কার।